বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার সামনে যিনি অতিথি আছেন তার নাম হচ্ছে মেজর জাইদি আহসান হাবিব। তিনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যিনি বিডিআর ম্যাসাকার থেকে জীবিত ফিরে আসতে পেরেছিলেন আল্লাহর রহমতে, এবং তিনি একজন প্রত্যক্ষদর্শী। আপনার কাছ থেকে আমরা জানবো যে সেদিন আসলে কি ঘটেছিল। দরবার সকাল 8টায় হওয়ার কথা ছিল। কখন হয়েছিল দরবার? সকাল 9টায়। এই 1 ঘন্টা যে দেরি হলো দরবার, কি কারণে দেরি হলো? এটা তো নরমাল না। তো এটা কি নরমাল? এই 1 ঘন্টা দরবার দেরি হওয়া কি নরমাল? স্যার এখানে কোশ্চেন, এখানে প্রশ্ন যে দরবার সেদিন 1 ঘন্টা পরে হয়েছে। দর্শক, আমরা এই দরবার যে কেন 1 ঘন্টা পরে দেরি হয়েছিল, 1 ঘন্টা পরে শুরু হয়েছিল, এর ইমপ্লিকেশনটা কি সেটা আমরা জানবো। তো আমাকে একটু বলেন তো সেদিন দরবারের পরিস্থিতিটা কিরকম ছিল? দরবার শুরু হচ্ছিল সকাল 9টায়, 9টা 5, 3 অথবা 5 এরকম সময় শুরু হলো স্যার। তো শুরু হওয়ার পরে স্যার কথা মানে বিভিন্ন রকমের হিসাব দিচ্ছিলেন। প্রথমে যে দরবার যেভাবে শুরু হয়, ডিজিবিডিআর যেভাবে শুরু হয়, কোরআন তেলাওয়াত, তারপরে যেটা নর্মাল আর কি, সবাই যেটা জানে এটার বাড়াচ্ছি না। তারপর ডাল ভাতের কথা বলছিলেন। ডাল ভাত নিয়ে উনি বিভিন্ন রকমের যে প্রচারণা চলছিল সেটাকে তিনি খণ্ডন করছিলেন যে এটা আমাদের কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা আমরা কোথায় কিভাবে খরচ করছি, হিসাব দেওয়ার চেষ্টা করছিলেন। এই সময় 9:18 স্যার, আমি পরে ব্যাক ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, কারণ আমি কথা বলেছিলাম জেনারেল তারেকের সাথে 9:37 সেই হিসেবে ব্যাক ক্যালকুলেশন করে আমি দেখলাম যে 9:18 হয়। তো 18 করলো কি স্যার, হাতের বাম পাশে, মানে অর্থাৎ দরবার হলের দক্ষিণ দিক থেকে মঈন আর কায়েস, অথবা দুজন নামটা বলে নিয়ে, একজন নাম সিপাহী মঈন প্রথমে অস্ত্র নিয়ে একটা 7.62 রাইফেল নিয়ে প্রবেশ করলো। প্রবেশ করেই জাস্ট স্যারের কাছে বন্দুক তাক করলো, একদম তার বুক বরাবর জেনারেলের দিকে বন্দুক তাক করলেন। এক বন্দুক তাক করে তার হাত কাঁপছিল স্যার। তারপরে আরেকটা স্যার, সেটা হচ্ছে স্যার ট্রমাতে কাঁপছিল, বিকজ পরবর্তীতে আমি দেখেছি ওই অস্ত্রটা যখন আমরা উদ্ধার করলাম তার সেপটিকেস অফ ছিল। গুলি মানে তার সেপটিকেস অন করে যে গুলি করবে এইটা তার নার্ভাসনেসের জন্য সে করতে পারেনি, এবং গুলি যেহেতু বের হচ্ছিল না এই জন্য আরো সে নার্ভাস হয়ে যাচ্ছে, এই কারণে সে কাঁপতেছিল। তখন ওর সাথে সাথে ওই এডিসি তাকে ধরে ফেললো, এবং পাশে সে বসা ছিল হচ্ছে এডিজি স্যার। স্যার ধরে ফেললেন, যখন স্যার ধরে ফেললেন তখন সে পড়ে গেল, এবং পড়ে গিয়ে সে ভান করলো, ফেইন্ট হল। তো ওই সময় স্যার সাথে সাথে তখন আমরা যারা জুনিয়র অফিসার ছিল দৌড়ে গেলাম স্যার, দৌড়ে গিয়ে তারপরে কয়েকজন অফিসার তার বুটলেস দ্বারা তার পা বেঁধে দিল। তো সে হাইসা বলে এই বুটলেস পড়া দরকার নেই, খুলে দাও, এবং বললেন যে এটা এরকম হলো কেন, ডিওটি এরকম হলো কেন, এটা তো হওয়ার কথা ছিল না, তুমি সবাইকে বলো, সবাইকে আবার বলো আসতে, দরবার আমার শুরু হবে। তো আমি তো স্যার টাইম ওই সময় আমি ফুলবাড়ি থেকে গিয়েছিলাম। আমার ওই দিন আমাকে আমার জন্য ওই দরবারটা হয়েছিল, আমার পুরস্কার পাওয়ার কথা ছিল। আমি মাদক দ্রব্য ধরাতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিলাম, মেডেল পাওয়ার কথা ছিল। তো এখন আমি যেতেছি গ্রাউন্ড সোলজার, হ্যাঁ, তো আমি তো ডাকা শুনতে এই সব ভিতরে হ্যাঁ তোরা কই বারে যাচ্ছিস, মানে আপনি ঠান্ডা করবার চেষ্টা করছিলেন, হ্যাঁ, মানে বিশৃঙ্খলাটাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছিলাম। তো এখন পিছনে যে যখন গুলি করতে পারলো না স্যার, তখন পিছন থেকে একটা সৈনিক, যে আরেকজন নাম বললাম, ওর নামটা ভুলে গেলাম, কালাম না কাসেম, ও বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে একটা ফায়ার করলো। ফায়ার করার সাথে সাথে জাগো একটা ধ্বনি আসলো। এই জাগো ধ্বনি করে সবাই জাগো বলে যে যেদিকে পারে চলে গেল। তো এই জাগো ধ্বনি, এটা একটা কোশ্চেন স্যার, সবাই কেন ওই জাগো বলার সাথে সাথে সবাই কেন পালিয়ে গেল, বা সবাই কেন চলে গেল? কোড ওয়ার্ড, এটা কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ডের মাধ্যমে সব চলে গেল। তখন আমরা ডিজি মহোদয়ের কথা উপর ভিত্তি করে সবাইকে ডাকলাম, কেউ আসলো না। যখন আসতেছে না স্যার, তখন ডিজি মহোদয় ওই স্টেজ থেকে নিচে নামলেন। তখন আমরা সবাই নামলাম, সবাই ডাকছি।
ইন দ্য মিন টাইম মেজর কর্নেল গুলজার স্যার, ইন্দাস স্যার, এবার সবাই মিলে আমাদের যারা জুনিয়র আছে তাদেরকে একসাথে করলেন, করে বললেন যে মানে কি করা যায়, উনি একটা প্ল্যান করছিলেন আর কি। তো ইন দ্য মিন টাইম বাইরে দূর থেকে আস্তে আস্তে ফায়ার হচ্ছে, একটা দুটো ফায়ার হচ্ছে, আস্তে 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 গুলির তীব্রতা বাড়তে থাকে। যখন আরো বাড়তে থাকে তখন আস্তে আস্তে দেখলাম যে সৈনিকরা আস্তে আস্তে ঘেরাও করছে আমাদেরকে তিন দিক থেকে। তখন ঘেরাও করছে, তখন একটা সৈনিক সামনে চলে আসছে, ওর হাতে একটা অস্ত্র ছিল। ওই সময় গুলজার স্যার বললেন যে ওই অস্ত্রটা নেয়ার জন্য। তখন মবিন ক্যাপ্টেন অথবা মেজর, ওই সময় ক্যাপ্টেন ছিল মনে হয়, ওই ক্যাপ্টেন মবিনও অনেক জুনিয়র অফিসার, ও কোডিং করে যে সামনে যে নিয়ে ওদের সে পিছনে চলে গেছে, আর দিতে পারেনি। তো একটা অস্ত্র নেওয়ার অর্থ হচ্ছে স্যার আমাদের কাছে তখন একটা অস্ত্র ছিল, যে ওই মইন যে অস্ত্রটা নিয়ে আসছে সেই অস্ত্রটা আমরা আনলোড করলাম, আনলোড করে দেখলাম 6টা গুলি আছে 7.62 রাইফেলের। তো ওখানে যদি একটা অস্ত্র পাওয়া যায় এবং আরেকটা যদি অস্ত্র থাকে স্যার, তাহলে আমরা মানে সুবিধা হবে, নিজেদের বাঁচানোর জন্য সুবিধা হবে। তো এই জন্য স্যার আরেকটা অস্ত্র চাচ্ছিল, কিন্তু অস্ত্র পাইনি আমরা। যখন পেলাম না তখন এই ইন্ডামেন্টে বিভিন্ন জায়গায় ফোন করা শুরু করলো, যে যেভাবে পারে। হ্যাঁ, তো এই সময় হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার তো সিও ডিফেন্স অ্যাডভাইজার, আমার সিও মানে কমান্ডিং অফিসার, আই ডিরেক্টলি র্যাঙ্ক টু হিম। তো তাকে বললাম যে স্যার আমি ইয়াতে মেজর জাহিদ স্যার, একটু আগেই আমাদের এখানে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছে, জিজি মহোদয়কে মারতে আসলে মারতে পারিনি স্যার, আপনি একটু জিজি মহোদয়ের সাথে কথা বলেন স্যার। বলে আমি মোবাইলটা জিজি মহোদয়কে দিই, জিজি মহোদয় আমার পাশে ছিলেন, জেনারেল শাকিল। তো স্যার নিয়ে কথা বলছেন, তো বুঝলাম যে কথা বলতে পারলেন না, হয়তো ওদিক থেকে কেটে দিয়েছিল, আমি এইটা মনে হলো আমার। এটা কলেজ দেখলে বোঝা যাবে স্যার কোন দিক থেকে কাটা হয়েছে। যদি তখন আমি তো আমার মনে হচ্ছে ও দিক থেকে কাটছে, আদারওয়াইজ স্যার তো আমাকে আবার ফেরত দিতেন না। তো এই অবস্থায় তখন আস্তে 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 আরো তীব্রতা বাড়তে থাকে স্যার, এমন বাড়তে থাকে বাইরে হিউজ গোলাগুলি শুরু হয়ে যায় স্যার। তখন আমরা তো ইয়ের সাথে কথা বলেছিলেন, তারেক সিদ্দিকীর স্যারের সাথে। এটা কি তখনও কথা বলেন নাই? তখন কথা বললাম তো। কখন কথা বললেন আপনি তারেক সিদ্দিকীর সাথে? এই 9:37 মানে আপনি কথা বললেন? হ্যাঁ। তারেক সিদ্দিকী কি আপনি ফোন করেছেন? আমি ফোন করেছিলাম স্যার। আচ্ছা, তারেক সিদ্দিকী কি বললো আপনাকে? আমার কোনো কথা উত্তর দেয়নি। আপনি বলেছিলেন? আমি বলেছিলাম, আমি বলে আমি মোবাইলটা যারা তারেক শাকিল আহমেদ সিদ্দিক স্যারকে দিয়েছি, শাকিলকে দিয়েছিলাম, যাতে তারেক সিদ্দিকীর সাথে 1-to-1 হয়ে যায়। কি কথা হয়েছে আপনি জানেন না? অনেক কেটে দিয়েছে স্যার, কথাই বলেনি। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এমন একটা অবস্থা যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, গোলাগুলি শুরু হয়ে গেছে, সেখানে মেজর জাহিদি ফোন করলেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীকে। এত বড় একটা ঘটনার মধ্যে তারেক সিদ্দিকী কথা না বলে ফোন কেটে দিলেন। এমনকি জেনারেল শাকিলকে যখন ফোনটা দেওয়া হলো তখনও তারেক সিদ্দিকী তার সাথে কোনো কথা বলেন নাই। এখান থেকেই আমরা আমার দেশের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন করছি এবং এটা চলমান আছে, আমরা বিডিআর এর প্রকৃত ইতিহাস জানবার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে আমাকে বলেন আপনি, জেনারেল শাকিলের সাথে তো শেখ হাসিনার কথা হয়েছিল, সেই কথা বলার সময় তো আপনি তো জানেন এটা কি হয়েছিল ঘটনাটা, শেখ হাসিনার সাথে কেমন করে কথা হলো, আপনি কিভাবে এটার মধ্যে জড়িত হলেন? আমরা তো স্যার এই কথা বলার কথা বলা যখন হলো না স্যার, তখন আস্তে আস্তে যখন হিউজ কথা বলা হলো না মানে সিপাহীদের সাথে কথা বলা হলো না, সিপাহীদের স্যার যেন তারেক সিদ্দিকীর সাথে কথা বলা হলো, তখন সিপাহীরা তখন আরো মানে চারদিক থেকে ঘিরে ধরছিল এবং হিউজ ফায়ার করছিল। তখন এই ফায়ারের তীব্রতা এত বাড়ছিল, কিন্তু ফায়ারিং তো আপনাদের দিকে করে, আমাদের ব্ল্যাঙ্ক ফায়ার করছে। তখন আমরা আস্তে আস্তে স্যার, এবং কে ফায়ার করছিল এটা তো আপনারা আবার শুনছিলাম, সেটাই বুঝতে হবে যে ফায়ারিংটা বাইরে থেকে আপনারা দরবার ভিতরে। জি, যখন হিউজ ফায়ার শুরু হয়ে গেল তখন আর থাকা যাচ্ছিল না স্যার ভিতরে। এই তখন আপনারা সিদ্ধান্ত দিলেন যে আস্তে আস্তে সাথে কথা বলতে হবে। না, আস্তে আস্তে ব্যাক করতে লাগলাম স্যার। আচ্ছা, ব্যাক করে আস্তে আস্তে আমরা স্টেজে উঠে গেলাম। আচ্ছা, স্টেজে দরবার হলে স্টেজে উঠে গেলাম। দরবার হলে স্টেজে উঠে গেলাম।
ও, এই একটা আমি এর আগে কথা বলতে ভুলে গেছি স্যার, যখন যারা শাকিল স্যার যখন সবাইকে ডাকলেন আসতে বললেন ভিতরে, তখন শুনিকটা যখন আসলো না, ইন দ্য মিন টাইম ডিওটি স্যার কর্নেল জাকির স্যার ফোন করলেন যে অফিসার্স অফ ঢাকা সেক্টর অ্যান্ড অল অফিসার্স and sector commander go to your respective battalion and tackle your troops. ওকে, তখন ওই সময় কিছু কিছু অফিসার চলে চলে গেছে। গেছে। তো and বাকি অফিসার আমরা যারা আছি তারা আস্তে 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 স্টেজে উঠে স্টেজে গেল। উঠে গেলেন আপনারা। স্টেজের দক্ষিণ সাইডে স্যার আমরা জুনিয়র অফিসার কয়েকজন, আমি মবিন, লেডি অফিসার রোকসানা ম্যাডাম, তারপর ইসমত আরা ম্যাডাম, পরবর্তী ব্রিগেডিয়ার হয়েছেন, তো ওইরকম অনেক সব যত অফিসার আছেন জুনিয়র অফিসাররা তখন, আর লেডি অফিসার এবং পেশিমন, আমরা দক্ষিণ দিকে থাকলাম, আর উত্তর দিকে ডিজি মহোদয়, সেক্টর কমান্ডাররা এবং সিনিয়র অফিসাররা ছিলেন। তারপরে শেখ হাসিনার সাথে কথা হলো কখন? স্যার তারপর ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমাকে একটা ফোন আসে। এই ফোনটা করে হচ্ছে মেজর মঈন, মেজর মঈন 22 লক্ষ করেছে আপনাকে। আমাকে। মেজর মঈন কে? মেজর মঈন স্যার আমার 3 ব্যাচ সিনিয়র ছিলেন। আচ্ছা। ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, হচ্ছে আমি যখন লাইব্রেরিতে ছিলাম তখন উনি একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টে আমি সাহায্য করেছিলাম। তারপর থেকে তার একটা কৃতজ্ঞতা বোধ ছিল আমার প্রতি, এবং আমার নাম্বার আমার সাথে ভালো উনি তো এসে বোধহয় চাকরি ছেড়ে দিয়েছে। এসে চাকরি ছেড়ে দিয়েছিলেন স্যার। তাহলে উনি তখন ফোন করলেন, উনি কোথায় ছিলেন? উনি তখন তো আর্মিতে নাই তো? না, তখন আর্মিতে নেই, উনি তখন রিটায়ার্ড অবস্থায়, উনি প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী, ওনার হাউস গার্ডের কোন একটা দায়িত্বে ছিলেন। এটাও একটা আশ্চর্য ব্যাপার দর্শক, যে আমরা জানি যে একজন প্রধানমন্ত্রীর সুরক্ষা দেওয়ার জন্য এসএসএফ আছে, পুলিশের সুরক্ষা আছে, সেগুলোর বাইরে আবার উনি রিটায়ার্ড অফিসারদের এমপ্লয়মেন্ট করতেন, এবং আরো কারা তাকে সিকিউরিটি দিত এটা নিয়ে অনেক রহস্য আছে। অনেকে বাংলাদেশে বিশ্বাস করেন যে ভারতীয় নিরাপত্তা বাহিনীও তাকে নাকি বাংলাদেশিদের পোশাকে শেখ হাসিনাকে নিরাপত্তা দিত। তো এই মঈনের কথা আপনি শুনলেন, আর্মি অফিসার ছিলেন, রিটায়ার্ড ছিলেন, কিন্তু রিটায়ার্ড করবার পরেও তাকে শেখ হাসিনা বিশেষভাবে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য তাকে রেখেছিলেন। তো মঈন কি বললো আপনাকে? তো মঈন স্যার আমাকে ফোন করে বললেন যে যদি তুই মানে আমাকে তুই বলে দেখেন, হ্যাঁ আমরা আর্মিতে অনেকের সময় যত স্যার, তো তুই যে তারেক স্যারের সাথে কথা বলছিস এখন, তুই এখন অবস্থা কিরকম? আমি স্যার অলরেডি, তার মানে হচ্ছে এটা যে জেনারেল তারেকের সাথে আপনার কথা হওয়ার পরে মঈন আপনাকে ফোন করছে, এবং জেনারেল তারেক তো তখন জেনারেল শাকিলের সাথে কথা না বলেই ফোন কেটে দিয়েছিলেন, তাই না? তারপরে মঈন আপনাকে ফোন করে বলছে এখন কি অবস্থা। তখন আমি অবস্থা বললাম স্যার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তখন উনি বললেন তুই এক কাজ কর, তুই মোবাইলটা নিয়ে যে শাকিলকে দে। আপা, তখন উনি বললেন আপা, তার মানে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা শাকিলের সাথে কথা বলবেন। তখন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাই, ফোন নিয়ে ওই অবস্থায় ফোন নিয়ে চলে যাই। যেই দেখি যে শাকিল স্যার অলরেডি মানে তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। মাননীয় বললাম এই কারণে যেহেতু প্রধানমন্ত্রী, চেয়ারটাকে সম্মান দেখাচ্ছেন, কারণ ব্যক্তি হিসেবে সম্মান দেখানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি শেখ হাসিনা একজন ভয়ঙ্কর খুনি ছিলেন। তো তাকে মাননীয় বলার কোনো কারণ নাই, কিন্তু জাইদি সাহেব আর্মির লোক, ডিসিপ্লিন রাখেন, সেই জন্যই হয়তো চেয়ারের প্রতি সম্মানে তিনি মাননীয় বলছেন। তো তিনি তখন অলরেডি কথা বলছেন শেখ হাসিনা, আর ইন দ্য মিন টাইম শেখ হাসিনাকে জানিয়েছেন যে সিচুয়েশন কি অবস্থা। তার মানে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সবাই জানতেন যে বিডিআর এর ভিতরে পরিস্থিতি কি, এবং তখন সকাল 9:30, তাই তো বললেন আপনি? তখন 9:37 বা 40, 9:30 থেকে 9:45, তখনও হত্যাকাণ্ড শুরু হয় নাই। তখন শেখ হাসিনা জানেন ভিতরে কি হচ্ছে, তখন তারেক সিদ্দিকী জানে যে ভিতরে কি হচ্ছে। তারপরেও তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনা জেনারেল শাকিল এবং অন্যান্য সেনা কর্মকর্তাদের রক্ষা করার ব্যাপারে কোন রকম পদক্ষেপ গ্রহণ করে নাই। এটাই হচ্ছে ইতিহাস, এটাই সত্য আমরা জানতে পারছি আজকে মেজর জাইদির কাছ থেকে। তারপরে আপনি আমাকে বলেন, আপনি বলেছিলেন যে দুটো গ্রুপ ছিল, গোলাগুলি যখন শুরু হয় আপনার সেনা এই সিপাহীদের মধ্যে থেকে একটা গ্রুপ গোলাগুলি করেছিল,
আর একটা গ্রুপ গোলাগুলিতে অংশগ্রহণ করে না, এটা একটু বলেন। এটা একটু আরেকটু তার আগে আসি স্যার। জি স্যার, সেটা হচ্ছে যখন মানে যে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী তখন শাকিল স্যার যে কথোপকথনটা হয়েছিল, এই কথোপকথনটা একটু বলি স্যার। হ্যাঁ, এটা বলো, এটা আপনি জানেন কি কথা হয়েছে বলেন। বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত 44 রাইফেলের কিছু সন্ত্রাসী সৈনিক আপনার সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এখানে অরাজকতা সৃষ্টি করছে, আমাদের অতি সত্বর আমাদেরকে সাহায্য পাঠান বা এরকম সামথিং লাইক দিস বলতেছিল। তখন আমি সাথে সাথে স্যারকে মানে বলতে যে স্যারকে বললাম যে স্যার, আই ওয়ান্ট টু টক টু দ্য সোলজার্স। তো আপনি বললেন হ্যাঁ, আমি ইন দ্য মিন টাইম আমি তখন একটা কথা বলতে করছি স্যার। ওই সময় সুবেদার নুরুল ইসলাম তখন সৈনিকদের, স্যারের যে মাইকের দরবার মাইক ছিল, সেই মাইকে নুরুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন সৈনিকদের প্রতি, মানে সৈনিকদের থামানোর জন্য। উনি নুরুল ইসলাম চেষ্টা করছিলেন যে সৈনিকদের থামানোর জন্য। এটা বোঝা দরকার, তার মানে নুরুল ইসলাম এই বিদ্রোহের সাথে জড়িত ছিলেন না, তিনি থামানোর চেষ্টা করছিলেন। তো উনি বলতেছিলেন, রাগারাগি করতেছিলেন। আমরা উনি যেহেতু মানে সৈনিকরা ওদেরকে পিতার মতন সম্মান করে, উনি তোরা অস্ত্র নামা, অস্ত্র ফেলে দেখ, তোদের কোর্ট মার্শাল হবে, এইভাবে রাগারাগি করছে। তখন আমার মাথার মধ্যে আসলে যে এইভাবে না করে একটু সফট ওয়েতে বলি, ঠান্ডা হয়ে বলি। তারপর আমি স্যারের কাছে পারমিশন নিয়ে আমি নুরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমি মাইকটা নিই, হ্যান্ড মাইকটা নিয়ে আমি বলি যে সৈনিকরা, আমি মেজর জাইদি, ঘাসুরিয়া যুদ্ধে তোমাদের নায়ক লাপ্তু খান, ওয়াহিদুজ্জামান, কায়েস এবং আরেকজনের নাম মনে নাই, আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম। আমি নিজের জীবন বাজি রেখে তোমাদেরকে উদ্ধার করতে যদি যেতে পারি, তোমরা আজকে আমার কথা শুনবা, এটা আমার দাবি। তোমরা আমার কথা শুনো, তোমরা অস্ত্র ফেলে ভিতরে আসো। এই কথা বলে তখন স্যার আবার কথা বলছেন প্রধানমন্ত্রীর সাথে, আর আমাকে আবার সাইড করে বললেন যে জাইদি রিপিট ইট, মানে চালিয়ে যাও, তুমি চেষ্টা করো। তো আমি তখন ওইটা স্যার 2 থেকে 2.5 বার বলার পরে আমার গলা শুকিয়ে গেল। তো আমার গলা শুকিয়ে যাওয়ার পরে মেজর সালি স্যার নিলেন আমার মোবাইলটা, মানে মাইক ফোনটা। স্যার আর কথাই বলতে পারেননি। যখন কথা বলতে পারেনি তখন ইমদাদ স্যার নিলেন, নিয়ে কমান্ডার ইমদাদ। তো কমান্ডার ইমদাদ নিয়ে উনি বলতেছিলেন যে বাবারা, আমার টোনেই আর কি, বাবারা আমি র্যাবে থাকাকালীন সময় তোমরা অনেকেই আমার সাথে অনেক অপারেশন করেছো, তোমরা অস্ত্র ফেলে আসো, তোমাদের সাথে আমাদের কথা আছে, আমি তোমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হলো, তোমরা আসো বাবারা, কথা বলো। এই কথা বলার সাথে সাথেই স্যার ওরা ভিতরে একদম ঢুকে পড়লো, মানে ফায়ার করতে করতে। যখন ফায়ার করতে করতে ঢুকে গেল স্যার, আমি তো স্যার গ্রাউন্ড সোলজার, তো আমি করছি পর্দা ফেলে একদম সামনে চলে আসছি। আমি থাম, অস্ত্র ফেলা, তোরা গুলি করবে না, আমি তোদেরকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, এই বলার সাথে সাথে স্যার কিছুক্ষণ পরে ওরা অস্ত্র ইনস্ট্রুমেন্ট গুলি করতেছিল। তো স্যার, তো আমার পিছনে একটা পিলার ছিল, ওই পিলারটা এসএস পাইপ দিয়ে মোড়ানো। পরবর্তী বুঝতে পারলাম ওখানে গুলি লেগে আমাকে পিছনটা ধাঁধা হয়ে গেল। আমার মানে আপনার স্প্লিন্টার লাগলো স্যার, স্প্লিন্টার লেগে আপনার পিছনটা ধাঁধা হয়ে আপনি প্রথম আহত হলেন স্যার। আমি স্টেজ থেকে পড়ে গেলাম স্যার। যখন পড়ে গেলাম তখন 2 জন সৈনিক আমার কাছে চলে আসলো, দৌড়ে আসে, বললো যে স্যার, আমার লাপ্তু খানের আপনার নমরি, বা আমরা বুঝতে পারছি আপনি কে স্যার, আপনি আসেন। দর্শকরা আপনারা বুঝতে পারছেন যে লাটু খানের কাহিনী আমি কেন আগে বলেছিলাম। এই লাটু খানের কাহিনীর সাথে আজকে যে মেজর জায়দি আজকে এখানে জীবিত আছেন, এটা জড়িত। কারণ লাটু খানকে মেজর জায়দি সেভ করেছিলেন বিএসএফ এর হাত থেকে, এবং সেটা সৈনিকেরা বলে নাই। এবং সেই কারণেই আপনারা জানবেন যে কিভাবে তাকে আর কোনো আক্রমণ করেনি, এবং তাকে যে গুলিটা করেছিল এটা ঠিক তার উদ্দেশ্যে না, গুলিটা হচ্ছিল এলোপাথারি। সেই অবস্থায় একটা পাইপে লেগে স্প্লিন্টারে তিনি আহত হয়ে যান। তারপরে আহত হওয়ার পরে আপনি শুনলেন এটা যে আরেক দল বলছে গুলি করছে কেন। তখন আমি যখন আমাকে বের করে নিয়ে যাচ্ছে স্যার, তখন আমার কাছ থেকে মোবাইলটা কিনে নিল একজন। তো যখন আমার বাইরে গেলাম স্যার, বাইরে যে তখন আমার পিছিয়ে পিছিয়ে আসতেছিল হচ্ছেন সুবেদার নুরুল ইসলাম, উনি আসতেছিলেন আর কি, আসতেছেন। তখন ইসলাম মানে যে চেষ্টা করেছিলেন থামানোর জন্য, তো ওনাকে নিয়ে আসতেছিলেন। আমরা দুজনে বাইরে চলেছিলাম। বাইরে এসেই পশ্চিম পাশে সামনে একটা গাছ আছে, গাছের উপরে স্যার ওই বাঁধানো আছে, ওই বাঁধানো অনেকজন সৈনিক আছে। সব সৈনিকরা ওই মশারির ডান্ডা, যেটা 400 রড দিয়ে যে সামনের দিকে 30 মতো থাকে স্যার, ওইটা হাতে নিয়েছিল। ওইটা নিয়ে আমাকে এলো পাথরে মার শুরু করে দিল স্যার।
মার শুরু করে দেওয়ার সাথে সাথে স্যার আমি তখন ওই সুবিধা নুরুল ইসলাম সামনে চলে আসলো, সামনে চলে আসে এই মারপিটা স্যার ভালো মানুষ, মানে নুরুল ইসলাম আপনাকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য চেষ্টা করছে। হ্যাঁ, তো এইটা বলার সাথে ওই একজন আছে, ওইটা দিয়ে বেরোনেটের মধ্যে করে ওইটা দিয়ে ভুতা দিয়ে দিচ্ছে স্যার আমার পেটে। আমার পেটে না লাগে, লাগলো হচ্ছে আমাকে সামনে ওনার পেটে লাগলো, ওনার পেট দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়লো। এটা আমি নিজ চোখে দেখেছি। নুরুল ইসলাম কি বেঁচে আছে? না, মারা গেছে, শহীদ হয়েছেন স্যার। আল্লাহ তাকে বেহেশত নসিব শহীদ করুন। হয়েছেন স্যার। যে আপনাকে বাঁচানোর জন্য স্যার, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা না করেছেন। উনি ওইটাতে মারা যায়নি, পরবর্তীতে ওনাকে মেরে ফেলা হয়েছে স্যার, মেরে ফেলেছে। কিন্তু উনি চেষ্টা করছেন স্যার। সাধ্যমতো চেষ্টা করছে স্যার অফিসারদের বাঁচানোর জন্য। তারপর ওই পড়ে গেল স্যার। তো এখন আমাকে তখন করলো কি ওই সৈনিক দুটো এবং আরেকটা সৈনিক নাম হচ্ছে মুরাদ, ও পরবর্তীতে ওকে আমি আইডেন্টিফাই করতে পারছি, সে এখনো জেলে আছে। মুরাদ এবং আরেকজন সৈনিক দুজন মিলে আমাকে টেনে এসে মাঝখানে নিয়ে গেল এবং আমার স্টারটা খুলে ফেললো, মানে স্টার বলতেছি আমার যে শাপলা, অফিসারদের শাপলাটা খুলে ফেললো। শাপলাটা খুলে ফেলার সাথে সাথে তখন আমার মাথার মধ্যে আসলো দিস ইজ দ্য কলিশন বিটুইন অফিসার্স অ্যান্ড সোলজার্স। তার আগে আমার মাথার মধ্যে আসেনি স্যার। তো এই অবস্থায় তখন আপনি যেটা বললেন স্যার যে এক গ্রুপ আর দুই গ্রুপ, এটা আমার স্যার আমি স্যার পরবর্তীতে আমার পোস্টিং হয়েছিল RSUতে, রাইফেল সিভিল ইউনিটের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কমান্ডার হিসেবে, মানে সেকেন্ড ম্যান হিসেবে। তখন আমি ওই বিভিন্ন রকমের ওই স্টেটমেন্ট আমি দেখে পড়ছি, মানে মনে হয় মেজর জাহিদের স্টেটমেন্ট আমি এটা পেয়েছি যে প্রথম গুলিতে যিনি মারা যান তিনি হচ্ছেন কর্নেল কায়সার। উনি হচ্ছে ইঞ্জিনিয়ার্সের 8 লং কোর্সের অথবা 9 লং কোর্সের। ওনার গলায় গুলি লাগেন, উনি কি গলার সময় উনি একটা শব্দ করে ওঠেন। ওই সময় একজন সৈনিক বলছে এই কে মারলো, এটা তো মারার কথা ছিল না। মারার কথা ছিল, হ্যাঁ, তার মানে সৈনিকদের মধ্যেই বলা হচ্ছে যে এটা তো মারার কথা ছিল না, কে মারলো? কে মারলো এটা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কে মারলো এটা, এই গুলি কে করলো মারবার জন্য। তো এটাতে আমরা স্যার একটা সিদ্ধান্ত, মানে আমি এটাতে স্যার আমি একটু রিসার্চ করছি স্যার। রিসার্চ করে আমি তখন মনে হয়েছে আমার ইয়ে হয়েছে যে এখানে দুটো গ্রুপ ছিল। প্রথম গ্রুপ যারা আসছে তারা অ্যাপ্রিয়েট করার জন্যই আসছিল, তারা মারার কোনো উদ্দেশ্য ছিল না হয়তো বা, আদারওয়াইজ আমাকে মেরে ফেলতে ওই জায়গায় আমাকে এবং ওই নুরুল ইসলাম সাহেবকে বের করে নিয়ে গেল। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে হয়তো হোস্টেজ করে রাখা। দ্বিতীয় গ্রুপ যারা আসছে, দ্বিতীয় গ্রুপের প্ল্যানটা প্রথম গ্রুপ জানতো না, আর জানলে ওই কথাটা বলতো না যে গুলি করলো কে। তার মানে যেটা মনে হচ্ছে যে আমরা তো জানি যে একটা অসন্তোষ ছিল বিডিআর এর মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেন এই ভুল ধারণার মধ্যে না থাকি যে এটা খুব পিসফুল একটা সিচুয়েশনে ঘটনা ঘটে গেছে। ঘটনাতে একটা অসন্তোষ ছিল, সেই অসন্তোষকে ব্যবহার করেছে কোনো স্বার্থান্বেষী মহল। সেই স্বার্থান্বেষী মহল দেশি হতে পারে, বিদেশি হতে পারে, দেশি এবং বিদেশি মিলিয়ে হতে পারে। এই জন্য বলছি যে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী তারা সম্পূর্ণভাবে জানতেন যে ভিতরে কি হচ্ছে এবং অফিসারদের জীবন রিস্কের মধ্যে আছে, এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশন নেয় নাই। তারা সম্ভবত অপেক্ষা করছিলেন দ্বিতীয় গ্রুপ যাতে গুলি শুরু করে, সেই জন্যই বোধহয় শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী অপেক্ষা করছিলেন। না হলে এক গ্রুপ সৈন্যরা বলতো না যে গুলি করার তো কথা ছিল না, দ্বিতীয় গ্রুপ এসে গুলি করেছে। এখন আমাদের জানতে হবে এই দ্বিতীয় গ্রুপের লোকেরা কারা ছিল। এরা কি আসলেই বিডিআর সোলজার ছিল নাকি এরা অন্য কেউ ছিল, এবং অন্য কেউ ছিল কিনা এই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করবো। আমরা জাইদির কাছ থেকে শুনতে পাবো যে আরো কিছু লোক সেদিন ভিতরে ঢুকেছিল, তারা কারা তার পরিচয় আজ পর্যন্ত উদ্ঘাটন করা হয়নি। আমরা আলোচনা এগোলে বুঝতে পারবো। তো আপনাকে ওখান থেকে ধরে তারপরে নিয়ে কোথায় নিয়ে গেল? স্যার আমাকে নিয়ে ওটা অনেকটা চ্যাংদোলা বলে স্যার, আমি তো হাঁটতে পারছিলাম না। হ্যাঁ, চ্যাংদোলা করে নিয়ে গেল, নিয়ে যে বাসের মাঝখানে যখন গেল তখন আমার খুলে ফেললো। খুলে ফেলার পরে একজন বলতেছিল যে যে কালো পরে, হ্যাঁ ওর বসন্তের দাগ আছে স্যার, হ্যাঁ ও খুব শক্তিশালী। ও বলতেছিল যে আমাকে বলতেছিল যে স্যার আপনাকে এমন জায়গায় নিয়ে যাব আপনি বাঁচলেও বাঁচতে পারেন, এই কথা বলছিল। আরেকজন বলতেছিল যে স্যারকে আপনাকে আমরা কোয়ার্টারগার্ডে নিয়ে যাচ্ছি। ওদের মধ্যে একটু ইয়ে হলো, তখন বলতেছে না কোয়ার্টারগার্ডে না, আমরা এমন জায়গায় নিয়ে যাবো আপনি বাঁচলেও বাঁচতে পারেন। তখন তারা সিদ্ধান্ত নিল, দুজন মিলে আমাকে নিয়ে গেল জেসাস কোয়ার্টার। আমি চিনতাম না স্যার, আমি আসছি ফুলবাড়ি থেকে।
দিনাজপুর ফুলবাড়ি, এদের কোথায় জেসি স্কোয়াড আর কোথায় কি কিছু জানতাম না। ওরা জেসিও জুনিয়র কমিশনার অফিসারদের কোয়ার্টারে নিয়ে গেল। তারপর নিয়ে গিয়ে আমাকে একতলা থেকে দোতলায় নিয়ে গেল স্যার। দোতলায় গিয়ে প্রথম রুমেই ঢুকে দিল। রুমে ঢুকে দিয়েই তালা বন্ধ করে দিল। তা ঢুকে আমি দেখি যে ওই রুমে দুজন ছেলে, একটা ছোট ছেলে একটা বড় ছেলে বড় আছে ভিতরে। তারা বের হয়ে গেল। বের হয়ে গিয়ে ওই দুজনেই আবার তালা দিল আমাকে। তালা দিয়ে চলে গেল। তখন ইন্দামিতে আমার সব সমস্ত শরীর তো রক্তে সয়লাভ স্যার, মানে আরো রক্ত বের হচ্ছে। এদিকে আমার মানে টেনশন হলে আবার ইউরিনের চাপ আসে, তো পাচ্ছিলাম না। তখন আমি তাদেরকে ডাকলাম। ডাকার পরে বললাম যে আঙ্কেল আমাকে একটু ওয়াশরুমে আমাকে যেতে হবে, আমার রক্ত বের হচ্ছে, তুমি একটু আমাকে একটু হেল্প করো। তো ওরা আসলো। তখন যখন আসলো দরজা তালা খুলে দিল, তখন আমি বললাম যে আমাকে একটা লুঙ্গি দাও, একটা গেঞ্জি দাও। তো ওরা দেখলো এবং দেখার পরে বড় ছেলেটাও করলো কি স্যার, ও মানে ওই ছোট দুজনে মিলে আমার ওই ইয়ে নিয়ে আসলো, কাপড় ভিজে নিয়ে আসে, রক্ত মোছার জন্য রক্ত মুছে দিল আর কি। এবং একটা ওই ইয়ে নিয়ে আসলো, পানি নিয়ে আসলো, কি বলে পানি নিয়ে আসলো, আর চানাচুর আর বিস্কিট। তো চানাচুর বিস্কিট খাবার নিয়ে আসছে স্যার। তো চানাচুর বিস্কুট খেতে আমার ভালো না, পানিটা খেলাম। পানিটা খাওয়ার সাথে সাথে আমার মানে শরীরটা ঠান্ডা হয়ে গেল স্যার, এমন ভালো লাগলো যে খুবই ইয়ে হলো। তখন আমার ওই স্পেশনটা ওরা মানে মানে ইয়ে করছে আর কি, বুঝতে পারছে। তখন আমি তখন বললো, তখন আমাকে আবার ওয়াশরুমে নিয়ে গেল স্যার। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে পরিষ্কার করলো, পরিষ্কার করে কাপড় চেঞ্জ করলাম, লুঙ্গি আর গেঞ্জি পরলাম। লুঙ্গি আর গেঞ্জি পরে আমি আবার ভিতরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন আমি বললাম যে আঙ্কেল আমার তো বারবার ওয়াশরুমে যেতে হবে, তোমার দরজাটা বন্ধ করো না আমার এই। তখন দেখলাম যে আর বন্ধ করলো না, দরজা খোলায় রাখলো। তো খারাপ ব্যবহার করেনি, ভালোই ব্যবহার করছে স্যার। তখন ওই ওদের ভালো ব্যবহার দেখে আমি আবার একটু একটু চাইলাম যে বসতে দিলে শুধু জায়গা চান, অনেকে বলে। হ্যাঁ, তো এটা আমার পক্ষে প্রযোজ্য না, বাট আমার ইয়ে ছিল যে আমার বাসায় কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি স্যার, সেটা হচ্ছে যখন আমাকে ওই যে গাছের নিচে আমাকে যখন পিটার ছিল, তখন আরেকটা আমার মোবাইল ছিল, একটা পার্সোনাল মোবাইল, একটা হচ্ছে অফিসিয়াল মোবাইল। এই অফিসিয়াল মোবাইলটা মনে হয় দরওয়ালের ভিতরে নিয়ে গিয়েছিল, আর পার্সোনাল মোবাইলটা আমার পকেটে ছিল, ওখান থেকে আরেকজন চেন নিয়ে দুইটি মোবাইল। এই দুটো মোবাইল নেওয়া বলার অর্থ হচ্ছে এই কারণে যে পরবর্তীতে আমি যখন RSU রাইফেল সিকিউরিটি ইউনিটে যখন সেকেন্ড ম্যান হিসেবে কাজ করি, তখন আমি মোবাইল ট্র্যাক করে ওই কারা কারা নিয়েছিল স্যার তাদেরকে আমি লোকেট করতে পারছি এবং তাদেরকে ধরতে পারছি স্যার। এবং তাদেরকে ধরে এবং ওই সময়ে দরবারের ভিতরে কারা কারা ছিল এবং বাইরে কারা কারা ছিল তাদেরকেও আইডেন্টিফাই করা যাবে। এটা একটা স্যার ক্লু দিয়ে দিলাম। যদি আমরা মানে তদন্ত জানা যাবে। আচ্ছা, তারপরে আপনি ওই বাড়িতে থাকলেন, তো ওরা মোবাইল দিল আপনাকে? ওরা মোবাইল দিয়েছে স্যার এবং বলছে স্ত্রীর সাথে কথা বলেছে। হ্যাঁ, তো আমি তখন সাথে সাথে আমি আমার ওয়াইফের সাথে কথা বলি। হ্যাঁ, ওয়াইফের সাথে কথা বলি, ওরা তো কান্নাকাটি করতেছিল স্যার, ইয়ে করতেছিল। তখন আমি আর একটা তখন আগে করেছি, আমি ওই সময় আমি সাথে সাথে আমি নিজের মইন ট্রেনিং করি। নিজের মইনের নাম্বার আমার কাছে ছিল, আমার মাথায় মুখস্থ ছিল। মানে যে লাইব্রেরিতে আপনার সাথে হ্যাঁ, আমার সাথে ছিল, সকালে কথা হয়েছে। শেখ হাসিনার বাড়ি দেখাশোনা করে তাকে আবার ফোন করলেন? আমি আবার ফোন করলাম। আমি ফোন করে আমি জানালাম যে স্যার মানে ধরুন যে স্যার বলছি তুই এখানে কিভাবে আসলি, তোর এখানে মানে এটা তো অ্যাবসার্ড, তুই কিভাবে এখানে চলে আসলি, কি বল ঘটনা কি। আমি যে ঘটনা পরে শুনি স্যার, আগে আপনি আমাকে মানে আমাকে এখান থেকে উদ্ধার করেন, আমি বাঁচানোর ব্যবস্থা করেন। আর ইয়েতে আর আমি তার আগে শুনে নিয়েছি এটা কার বাসা। তা আমি বললাম এটা হচ্ছে 24 রাইফেল ব্যাটালিয়নের গোফরানের বাসা, আমার সুবেদার গোফরান। বাড়িতে ছিলেন ওই বাড়িটা ছিল সুবেদার গোফরানের, এই নামটাও মনে রাখা দরকার আমাদের, এরপরে আমরা আলোচনায় আসবো। তো আমি বললাম এটা 24 রাইফেল ব্যাটালিয়নের সুবেদার গোফরান সাহেবের বাসার লোকেশন দিলাম। আমি আবার ডানে আর্মিতে যেভাবে স্যার দিক নির্দেশনা আমাদের শেখানো হয় সবকিছু আমি বলে দিলাম, লোকেশনটা আমি বলে দিলাম আমি। তো ওই বলে দেওয়ার পরে বললেন যে ঠিক আছে, তাহলে আমরা তোকে বাচ্চাদের জন্য ইয়ে করবো, আর তুই এক কাজ করবি, আমাকে কখনো তুই আর স্যার বলবি না, তুই বলবি যে আমার বড় ভাই। হ্যাঁ, বড় ভাই প্রধানমন্ত্রীর অফিসে চাকরি করেন, হ্যাঁ, বা PS এভাবে বলবি। তো আমি ঠিক আছে স্যার। আমি আবার স্যার বলতেছিস, তো এই বলতে বলতে তখন এই কথাটা আবার ওই যে বরুণ সেটা ক্যাচ করছে স্যার, ক্যাচ করতে পারছেন। তখন আমি বলতেছিলাম যে বরুণ তুমি
আমাকে একটু বলো এখানে মানে এটা কার বাসা, তখন বললো গোফরানের বাসা বললো। না তখন বলা হয় না। তখন আমি বললাম যে এখানে আমি এখানে আসছি, তোমরা এটা কার মানে তখন আমি এটা বারবার ভুলে যাচ্ছি একটু স্বাভাবিক, এটা অসুবিধা নাই, স্বাভাবিক। আপনার এইসব দিনের স্মৃতি বলা খুব কঠিন, অনেক আগে বুঝতে পারি আপনার মানসিক অবস্থা। আপনি ওই বাড়িতে আর কি পাহারা ছিল, মানে ওই বাড়িতে ওই বরুণ তো একজন সিপাহী তাই না, যেহেতু সিপাহী ছিল, ওই বাড়ির সামনে বা নিচে, মানে আপনি তো দোতলায় ছিলেন, আমি দোতলায়, তো নিচের তলায় এবং সামনে কি অন্য? এখন মনে আসতেছে স্যার। তো এখন ওই বরুণকে আমি বললাম যে এটা কার বাসা, বরুণ বললে যে গোফরানের বাসা। তো বললো যে গোফরানের সাথে অলরেডি সংবাদ দেওয়া হয়েছে, উনি আসছেন, আপনি ওয়েট করেন। তো কিছুক্ষণ পরে দেখলাম যে গোফরানের সাথে ধন্ততন্ত করে আসলেন ওই এসএমজি সহকারে, অনেক উঁচা লম্বা, মানে আপনি তো খুব নার্ভাস হয়ে গেছেন। আমি তো নার্ভাস হয়ে গেছি স্যার। গোফরান কেমন ব্যবহার আপনার সাথে করবে আপনি তো জানতেন? আমি জানতাম না স্যার। উনি এসেই রুম দিয়ে ভিতরে ঢুকতেছেন, তখন আমি করছি কি রুম থেকে খুলে ওনার পিছিয়ে পিছিয়ে গেলাম। আমাকে আবার বলুন বুদ্ধি শিখে দিলে যে ইনি গোফরান, ইনি আপনাকে বাঁচাতে পারেন, ইনি এখানকার অনেক কিছু আর কি সাথে গোফরানের একটা ছিল। তো গোফরানের সাহেবের পিছিয়ে পিছিয়ে আমি গেলাম। যখন গোফরানের সাহেব আমরা জেসিদেরকে সাব বলি, স্যার না সাব বলে আমি সম্বোধন করার সাথে সাথেই উনি বললেন যে আপনি আমার এখানে আসছেন কেন, ভিতরে যান ভিতরে যান। এত দূর যখন আসছেন বসেন, ভিতরে বসেন। এই কে তালা খুলে দিচ্ছে, তালা লাগে না, তালা লাগিয়ে দেন। তালা আমি বললাম যে এটা কি হলো এটা, আমি বলতে গেলাম আবার কি হয়ে গেল। তো তালা লাগিয়ে দিল স্যার, আবার তালা লাগিয়ে দিয়ে গোফরান সাহেব উনি মানে দেখলাম যে ওনার ওয়াইফের সাথে আবার ওনার আমার খুব বাকবিতণ্ডা হলো স্যার। ও তো স্ত্রী ছিল। আচ্ছা, তো আমি আরেকটা কথা বলতে ভুলেছি, অনেক কথা ভুলে যাই স্যার, 15 বছর আগে তো স্যার। আমি ঢোকার সাথে সাথেই আমি ওই বয়স্ক মহিলা একটা দেখতে পেয়েছি স্যার, ওনাকে প্রথমে সালাম দিয়েছিলাম। আমি সালাম দিয়ে গোফরানের ওয়াইফ, আমি সালাম দিয়েছিলাম, সালাম দিয়ে রুমের মধ্যে ঢুকলাম। ঢুকে আমি দুইটা ছেলেকে দেখতে পেয়েছিলাম। তো গোফরানের সাথে গোফরানের ওয়াইফের খুব বাকবিতণ্ডা হলো, হয়তো তার স্ত্রী এই রক্তপাত চাননি। বাকবিতণ্ডা হলো, বাকবিতণ্ডা হয়ে উনি চলে গেলেন গোফরান সাহেব। গোফরান সাহেব চলে গেলেন, তখন আমি আবার দেখলাম আমার ইউরিনের চাপ লাগতেছিল স্যার, আমার ট্রমাতে তো হয়ে যায় আমার, তখন আমার রক্ত বেরোচ্ছিল। আমি সংবাদ দিলাম, ওরা আবার আসলো, আসার পরে বললাম যে আবার আসি, আবার সেবা শুশ্রূষা করলো। করার পরে আমি বললাম যে আঙ্কেল তোমরা দরজা তালা দিও না, তবে আমাকে বারবার যেতে হচ্ছে ওয়াশরুমে। তো উনি বলে যে তখন বড় ছেলেটা আবার বললো যে ঠিক আছে আপনি একটু বাইরে আসেন। বাইরে এসে বললো যে আপনি পালানোর চেষ্টা করিয়েন না, আপনি একটু আসেন, বাইরে এসে দেখলো যে সামনে আমার গেটের সামনে 2 জন সৈনিক অস্ত্র সহ, নিচতলায় 2 জন সৈনিক অস্ত্র সহ, 4 জন অস্ত্র সহ আছে, পালানো কোনোভাবে সম্ভব না। তো এই অবস্থায় আছে স্যার। কিছুক্ষণ পরে দেখি যে গোফরান আবার আসলো, এসে ওনার ওয়াইফ আর ছোট ছেলেটাকে নিয়ে চলে গেল এবং ব্যাগ সহ চলে গেল, ফ্যামিলি চলে গেল। তখন আমি বড় ছেলেটিকে বললাম আঙ্কেল তোমার আব্বু কই গেলেন, তোমার আব্বু কোথায় গেলেন এখন বললে, তখন হাসে বলে যে আপনি আমাকে আঙ্কেল বলতেছেন, আমি আসলে আপনার আঙ্কেল না, আপনার যে ওই গোফরান সাহেব ওনার ছেলে মেয়ে সহ সব চলে গেছেন, এটা কি আপনাকে আমি পাহারা দিচ্ছি, আমি হচ্ছে সিপাহী বরুণ, আমি সৈনিক। সিপাহী বরুণকে আপনি মনে করেছিলেন সেই গোফরানের ছেলে, আসলে সে সৈনিক ছিল, আরেকজন সৈনিক। তো আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল, আপনাকে যখন আমি আপনি আঙ্কেলই বলছি, আপনি বয়স কম, আপনি আমার আঙ্কেলই। তো একবার যখন আঙ্কেল বলছি, না স্যার আপনি ইয়ে করবেন না, আমি আপনি বুঝতে পারছি আপনি কি অবস্থা। আমার স্যার আমি মেট্রিক এসএসসিতে A+, এসএসসিতে A, আমার খুব ভালো রেজাল্ট ছিল, আমার ইচ্ছা ছিল আমি আর্মিতে যাব, কিন্তু আমি তো আর্মিতে যেতে পারিনি। আমি এখন এখানে আসছিলাম, এখানে এসে আমি যেহেতু ভালো ছাত্র, গোফরান সাহেবের ছেলেকে আমি প্রাইভেট পড়াতে আসছিলাম, এখনই প্রাইভেট পড়াচ্ছিলাম। আমি তখন প্রাইভেট পড়াচ্ছিলাম, আমি আজকে তখন অফিস টাইম স্যার আমি সবসময় ওনার বাসায় আসি, আমার অফিস করতে হয় না, আমি প্রাইভেট পড়াই শুধু, এটাই আমার চাকরি। আমি বললাম ঠিক আছে তাহলে ইয়ে করো। তখন উনি বললো যে স্যার আমি ঠিক আছে তাহলে তুমি একটা এর মধ্যে তুমি যেহেতু আর্মিতে আসতে চাও, তোমার
রেজাল্টটা ভালো, তোমায় আর্মিতে আসার জন্য যা যা চেষ্টা করার দরকার আমি করবো, প্রোভাইডেড দ্যাট তুমি আমাকে এখন যদি আর্মি আসে আমি তোমাকে হেল্প করবো, আর যদি বিডিআর আসে তুমি আমাকে হেল্প করবা, আচ্ছা। আর তোমার মোবাইলটা আমাকে দিয়ে দাও, আমি তোমার মোবাইলের সাথে আমি কথা বলি। তখন বললে ঠিক আছে স্যার নেন। এই অবস্থায় তখন ও বললো যে, স্যার আমি বুঝতে পারছি স্যার আপনার লিঙ্ক কোথায়। হ্যাঁ, আমি লিঙ্ক কোথায় মানে কি বলতো স্যার, প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে আপনি কথা বললেন। আমি কি হ্যাঁ আমার কথা বললাম, উনি তো আমার বড় ভাই বললো, কারণ স্যার আপনার বড় ভাই, এইভাবে কথা তো হচ্ছিল আর কি। কথা হয়ে তার সাথে মোটামুটি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলো স্যার। তো এই অবস্থায় থাকতে থাকতে কিছুক্ষণ পরে হঠাৎ করে একজন জেসিও আসলেন, উনি মোটরোলা সেট নিয়ে আসলেন, দৌড়ে আসলেন। আসার পরে উনি ওনার সাথে আমি এবার বরুণকে বললাম, বরুণ যে কথা স্যার ইনি একজন নেতা টাইপের লোক, তো আমি ঠিক আছে তুমি একটু ওনার সাথে একটু কথা বলো। বরুণ যে বললো যে না স্যার খুব ভালো লোক এই সেই বলার পরে উনি আমার সাথে কথা বললেন। উনি আসলেন ভিতরে, আসার পরে বাড়ি কই এই সেই বললো। এখন মিলে গেল স্যার, ওনার বাড়ি যেখানে আমার শ্বশুরের বাড়ি ঠিক কাছাকাছি। সেই হিসেবেই উনি দেখি যে আসলো, আসার পরে বললো যে স্যার, মানে স্যারে বললো ভালো কথা বললো, যে তখন উনি এক কথায় দুই কথা বললো, যে বলে উঠলো যে স্যার সে হচ্ছে এখানকার আরপি জেসিও, নাম হচ্ছে নায়ব সুবেদার কাদের। তো কাদের, তো উনি আরপি জেসিও, এবং উনি বললো যে স্যার এখানে আপনি এই ঘটনাটা এতদূর ঘটতো না যদি স্যার এখানে ওই কোয়ার্টার গার্ডের মতন করে পাহারা দেওয়া হতো। আমি কোয়ার্টার গার্ডে তো পাহারা দেওয়া হতো, আপনি তো আপনার তো আছেন কেন স্যার, কোয়ার্টার গার্ডে এখানে অফিসার পাহারা দেয়, এখন পাহারা দিচ্ছিল। দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ। এখন যে কথাটা জায়দি বলছে যে নায়েব সুবেদার কাদের বলেছিল যে কোয়ার্টার গার্ডের মতো যদি পাহারা দেওয়া হতো তাহলে হয়তো সেদিনের ঘটনা ঘটতো না। এখন কোয়ার্টার গার্ডের পাহারাটা কি জিনিস সেটা আমাদের আজকে জায়দি এখন বলবেন, ব্যাখ্যা করবেন, এবং কোয়ার্টার গার্ড পাহারা না দেওয়ার কারণে কি হয়েছিল সেদিন সেটাও জায়দি আমাদেরকে বলবেন। কোয়ার্টার গার্ডে হচ্ছে স্যার সাধারণত অফিসাররা কোয়ার্টার গার্ড করে না, গার্ড দেয় না। এখানে কোয়ার্টার গার্ডে হাবিলদার পর্যন্ত স্যার দেওয়া হয়, অফিসারদের কাছে চাবি থাকে, অফিসারের কাছে চাবি জমা দেওয়া হয়। তো এখন এখানে হচ্ছে স্যার বিডিআরের এই সময়, ওই সময় একজন মেজর র্যাঙ্কের একজন অফিসারকে ওখানে রাখা হয়েছিল স্যার কোয়ার্টার গার্ডে গার্ড দেওয়ার জন্য। একজন মেজর দায়িত্বে ছিলেন কোয়ার্টার গার্ড দেওয়ার জন্য, মেজর রিয়াজ নাম ছিল, মেজর রিয়াজের দায়িত্ব ছিল স্যার। তো এখন ওই জেসিও বলতেছিল যে এইরকম একজন মেজর যদি গেটে যদি পাহারা থাকতো বা গেটে যদি থাকতো এই সময়ের জন্য, তাহলে হয়তো একটা পিক আপে করে কিছু সৈন্য আসছে বা কিছু লোক আসছে ড্রেস পরা বা ড্রেস ছাড়া এবং অস্ত্র হাতে আসছে, যারা যারা হয়তো ঢুকতে পারতো না বা ঢুকতে দিত না, যেহেতু উনি একজন জেসি, উনি ওইটাকে স্টপ করতে পারেনি। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ক্লু। আমরা অনেকগুলো ক্লু এর মধ্যে পেয়েছি যে কোয়ার্টার গার্ডে একজন অফিসারের থাকার কথা ছিল, মেজরের থাকার কথা ছিল, তিনি ছিলেন না যে কোনো কারণে। না থাকার কারণে বিডিআর এর একটা দরজা, মেইন গেট খুলে দেওয়া সম্ভব হয়েছিল যেহেতু কোয়ার্টার গার্ড ছিলেন না, এবং সেই পিক আপে করে সশস্ত্র সামরিক পোশাক পরিহিত এবং সামরিক পোশাক ছাড়া ব্যক্তিবর্গ প্রবেশ করেছিলেন, যাদের প্রবেশ করার কথা ছিল না বিডিআর। এবং এই গ্রুপটা কারা তাদেরকে আজ পর্যন্ত এটা জানা যায় না যে এই গ্রুপটা কারা। এখন দুটো ক্লু যদি আমরা মিলাই, যে দরবার শুরু হওয়ার কথা ছিল 8টার সময়, দরবার শুরু হয়েছে 9টার সময়, 1 ঘন্টা দেরি করে করা হয়েছে, এবং ধারণা করা যেতে পারে যে এই সময়ের মধ্যে যে পিক আপের কথা বলা হচ্ছে যেখানে করে সশস্ত্র ব্যক্তিবর্গ প্রবেশ করেছিলেন, যারা সম্ভবত বিডিআর ছিলেন না, হয়তো বিডিআর এর পোশাক ছিল, সশস্ত্র ছিলেন, তারা এই 8টা থেকে 9টার মধ্যেই হয়তো প্রবেশ করেছিলেন। আমি হয়তো বলছি এই জন্য এই ইনভেস্টিগেশন আমি করছি না, আমরা সত্যটা জানার চেষ্টা করছি, এবং আমার দেশ সত্যটা বাংলাদেশের জনগণকে জানানোর চেষ্টা করছে। এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব সরকারের,
আগের সরকার ইচ্ছাকৃতভাবে করে নাই, বর্তমান সরকার একটা কমিটি করেছেন, তারা কতদূর কি করবেন আমরা এখন পর্যন্ত জানি না, আমরা অপেক্ষা করে যাচ্ছি। তো আমরা আলোচনা চালিয়ে যাব, আরো তথ্য আমরা জায়গির কাছ থেকে জানতে পারবো। তো কাদের বলল যে একটা পিকআপ ঢুকেছিল যার মধ্যে অস্ত্র নিয়ে লোকজন ঢুকেছিল, কেউ কেউ ড্রেস পরা ছিল, কারো কারো ড্রেস ছিল না। তারা কারা, কাদের তো এটা বলতে পারেনি স্যার, কাদের বলতে পারে নাই তারা কারা। তো মানে তারপরে তাদেরকে চিনেন না, সে বলতেছে তারা সৈনিক না। তো তাদের একজন সিনিয়র মানে সিপাহীদের মধ্যে সে একজন সিনিয়র জেসিও, সেই জেসিও বলছে যে এদেরকে কাদের চেনে না, অর্থাৎ এরা বিডিআর এর সৈনিক ছিল না, জোর করে ঢুকেছে এবং তারা জোর করে বা ষড়যন্ত্রের পার্ট হিসেবে কাদের কথা মতে। আর একটা লিঙ্ক হচ্ছে যে একদল সৈনিক বলেছিল যে গুলি করার তো কথা ছিল না, আর একদল ফায়ার ওপেন করেছিল। এই সব ঘটনার মধ্যেই আসলে লুকিয়ে আছে যে রহস্য, যে কি ঘটেছিল বিডিআর ওই দিন। এবং ভুলে গেলে চলবে না, বারে বারে আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা সব জানতেন, জেনারেল তারেক সিদ্দিকী সব জানতেন, কিন্তু তারা বিডিআর এর অফিসারদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তারপরে কাদের কি হলো, তারপর এই অবস্থায় তো হঠাৎ করে আমার কাছে আবার একটা ফোন আসলো স্যার। এটা মেজর মঈন আমাকে রিং করলেন। মেজর মঈন রিং করে বললেন যে 11:30 অথবা 11:15টার দিকে ফোন করে বললেন যে জাইদি, মানে অলরেডি 8-10 জন অফিসার কিল্ড, এবং জেনারেল শাকিল স্যার অলরেডি। মানে আপনাকে, আপনি তো জানেন না, আপনি দেখেন নাই, আপনি তো বন্দী। হ্যাঁ, আপনাকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হচ্ছে যে জেনারেল শাকিল নিহত এবং আরো 8-10 জন অফিসারকে হত্যা করা হয়েছে দুপুর 12টার আগে। 12টার আগে, 12টার আগে। জি, তুই কোনো মতে চেষ্টা কর বাঁচে থাকার জন্য, আমরা তোকে উদ্ধার করার চেষ্টা করতেছি। তো এই অবস্থায়, এবং তুই আর একটা কাজ কর, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ওই বিডিআর এর সাথে সমস্ত যোগাযোগ তার বন্ধ হয়ে গেছে, তার আর কোনো যোগাযোগ নাই। প্রধানমন্ত্রী আপনার বলতে আপা নিজেই একজন, হ্যাঁ, বাংলাদেশের আপা। তো আপা নিজে একজন, তুই একজন যে কোনো একজন নেতা টাইপের কাউকে একটু সিলেক্ট কর, হ্যাঁ, বা কারোর সাথে একটু কথা বলে দেওয়ার চেষ্টা যদি করতে পারিস তো কর, আপা নিজেই কথা বলবেন এই শিশুটাকে শান্ত করার জন্য। বা এই আমি ভাবলাম যে এটা একটা আমার একটা, যদি আমি করে দিতে পারি মিডিওকার হিসেবে থাকবো, তো এবং লেট মি ট্রাই। তখন আমি বরুণকে জিজ্ঞাসা বললাম যে বরুণ, এই কথাটা বললাম, বরুণ আমার বড় ভাই, মানে তুমি যেটা এখন বলছো সে এই কথাটা বললো, তুমি একটু আমাকে হেল্প করতে পারবে কিনা। তখন বললো যে স্যার ওই আপনার সামনে যে আছে, হ্যাঁ মানে রুমে যে আছে, না কাদের, ওনাকে আপনি বলেন না কেন স্যার, ওনার সাথে কথা বলে দেন, উনি তো একটা নেতা টাইপের। তখন আমি কাদের সাহেবকে বলি যে কাদের সাহেব একটু এই ঘটনাটা বললো। ওটা বলার সাথে সাথে স্যার আমি এর মধ্যে নাই, স্যার আমি এর মধ্যে নেই, আমি এখানে আসি নেই স্যার, আপনি আমাকে দেখেন নাই স্যার, বলে সে পালিয়ে চলে গেল। মানে কাদের রাজি হলো না। যখন রাজি হলো না তখন আমার মাথার মধ্যে বারবারই হচ্ছে যে লেট মি ট্রাই একটা, মানে যাই ইয়ে বলছে একটা, যদি কোনোভাবে যদি নেগোসিয়েশন বা যাই একটা সেতু বন্ধন করে দেওয়া যায় তাহলে হয়তো মাঝখানে আমি থাকবো, হয়তো বাঁচতে পারবো। বা এটাও আমি আমার মনের মধ্যে আসতেছে, আবার একটা মনের মধ্যে আসতেছে যে একটু দেখি চেষ্টা করি, যেহেতু আমি সৈনিক দেখি চেষ্টা করি। তো আমি তখন আমার মাথার মধ্যে আসলো, তখন আমি আমার বরুণকে বললাম, বরুণ তুমি এক কাজ করো, তুমি গফর সাহেবকে একটু ফোন করো। হ্যাঁ, তো গফর সাহেবকে ফোন করো। আবার বরুণও বললো যে স্যার চলে গেল, তাহলে গফর সাহেবকে দেখি, ফোন করে দেখি। দুইজন যুক্তি করে গফর সাহেবকে আবার ফোন করলো বরুণ। বরুণ ছেলেটা ভালো, বরুণ ছেলেটা তো এই হত্যার সাথে জড়িত না। বরুণের সাথে কয়েকদিন আগে স্যার সে আমার এত বছর পরে আমার সাথে যোগাযোগ করছে। হ্যাঁ, বাইরে আছে, তাদের চাকরি চলে গেছে স্যার, জেলও হয়েছিল, হ্যাঁ অন্য কারণে, এখন ভালো আছে। তারপর তো বরুণ আমাকে ফোন করলো, ফোন করে না বরুণ গোফানকে ফোন করলো, গোফান চলে আসলো। ইন দ্য মিন টাইম বরুণ আবার করলো কি, ফ্রিজ থেকে খাবার টাবার নিয়ে এসে দুপুরবেলা সবকিছু রেডি করলো স্যার, গোফানের জন্য খাবার রেডি করলো। আমি ঠিক আছে গুড, হ্যাঁ তুমি যত শান্ত করা যায় তত ভালো। হ্যাঁ, তো উনি আসার পরে বরুণ আমার শিখে দিল স্যার খুব সাবধানে ওনার সাথে কথা বলবেন, ওনাকে খেপানো যাবে না। হ্যাঁ, উনি কিন্তু পারলে আপনাকে, উনি পারবেন আপনাকে বাঁচিয়ে মানে
আল্লাহ তো বাঁচাবে স্যার। উনি উনি বললো যে উনি পারবেন আপনাকে বাঁচাতে, অথবা উনি আপনাকে মেরে ফেলবেন এটা। তো আমি বললাম যে তুমি তাহলে একটু চেষ্টা করো। বললো স্যার আমি তো চেষ্টা করবোই স্যার, বাট আপনাকে একটু হেল্প করতে। আমি তো হেল্প করবো, আমি তো নিজে বাঁচার জন্য কি না করবো, আমি সবই করবো আমি, হ্যাঁ, মানে নিজের সম্মান হানি না করে। হ্যাঁ স্যার সিপাহি ছিল স্যার, ও চাকরি হয়তো 1 বছর বা 1.5 বছরের ছিল ওই সময়। তো গোফরানকে ফোন করা হলো স্যার, গোফরান সাহেব চলে আসলেন। চলে আসার পরে উনি খেতে দিল বলুন, তখন আমি আস্তে করে পাশে গেলাম স্যার। পাশে গিয়ে গোফরান সাহেবকে বললাম যে স্যার আমি বরুণের কাছ থেকে মোবাইল নিয়ে, বরুণ আপনার সৈনিক, আমি পরে শুনতে পেরেছি। তো বরুণের কাছ থেকে মোবাইল নিয়ে আমি, আমার বড় ভাই আছেন প্রধানমন্ত্রীর পিএস, ওনার সাথে কথা বলছি, প্রধানমন্ত্রী একটু আপনার সাথে কথা বলবেন। তো উনি একটু হেয়ালি সুরে, হ্যাঁ কি বলেন আপনি, প্রধানমন্ত্রী কথা বলবেন তো বলে ওনার মোবাইলটা আমাকে কথা বলেন, লাগান আপনার, হ্যাঁ বলে ওটা আবার লাগান, বলে লাগান আপনার প্রধানমন্ত্রীকে। হ্যাঁ ঠিক আছে। তো আমি ওই মোবাইল থেকে ইয়াকে মঈন স্যারকে ফোন করলাম। তো মঈন স্যার ফোন করার সাথে সাথে মঈন স্যার আবার এই মোবাইলটা দিল হচ্ছে যে তারেক আহমেদ সিদ্দিককে, আবার দিল। মঈন স্যার যখন তারেক সিদ্দিক স্যারকে দিলেন, আবার আমি আমার মোবাইলটা করলাম কি গোফরানকে দিলাম। এখন দুজনের মধ্যে কনভারসেশন শুরু হয়ে গেল স্যার। এটা কনভারসেশনটা হচ্ছে স্যার টোটাল 11 মিনিট। এই কনভারসেশনে স্যার ক্র্যাশটা আমি বলি, এক সাইডটা শোনা যাচ্ছে, আমি এক সাইড শুনছি। তখন বাটন মোবাইল স্যার, বাটন মোবাইলে তো অনেক কিছু স্যার ইয়ে ছিল না তখন, তো এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না তখন। তো বলুন প্রথমেই গোফরান সাহেব বলতেন স্যার যে আপনি মন্ত্রী হন, ও আমিও বলছিলাম যে মন্ত্রী মহোদয়ের কথা বলবেন, ওরা অ্যাডভাইজার হয়তো না বুঝতে পারে। তা আমি বলছিলাম আপনি মন্ত্রী হন আর যাই হন, হ্যাঁ আপনি আর ভিতরে আর্মি পাঠাবেন না, আর্মি যে অপারেশন করবেন না। যদি আর্মি দিয়ে অপারেশন করেন তাহলে আমরা 309টা, এই মুহূর্তে 309টা বিওপি থেকে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। হ্যাঁ 309টা বিওপি জ্বলে উঠবে, এবং আমরা দলে উপদলে বিভক্ত হয়ে গুলশান, বনানী, বাড়িধারায় সব জ্বালিয়ে তছনছ করে দেবো। হ্যাঁ এভাবে জোরে জোরে হুমকি দিচ্ছে। আর আস্তে আস্তে হুমকিটা ফ্রিকুয়েন্সিটা কমতে থাকলো স্যার, কমতে কমতে কিন্তু পরের দিকে দেখেছি আস্তে আস্তে ইয়ে হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হলে তখন বুঝলাম যে উনি ম্যানেজ করছেন আর কি, বা উনি এটাকে শান্ত করছেন। তো শান্ত হয়ে গেল। এই প্রথম 11 মিনিট কথা বলার পরে উনি মোবাইলটা আবার অফ করলেন, অফ করে আমাকে প্রথম স্যার বললেন। স্যার বলে গোফরান আমাকে স্যার বলে আমাকে বললো যে স্যার আমি ইয়ে করছি, আপনি এখানে থাকেন স্যার, কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবো স্যার। কিভাবে হেল্প করতে হবে, যত অফিসার থেকে যে ছিল যেভাবে বলে তার চেয়ে বেশি ভাবে আমাকে সম্মান, আদর, যত্ন যতটুকু পারা দরকার তার চেয়ে বেশি করতেছে শুরু করলো স্যার। তো এই অবস্থায় তখন উনি বললেন যে, আমি বললেন কি কথা হলো বলেন একটু। উনি বললেন যে স্যার আমরা এখন ওই পাশে যে রাফেল স্কোয়ার, ওখানে ওই প্রধানমন্ত্রী দপ্তর থেকে লোকজন আসবে, আমি এখানে আমাদের লোকজনকে নিয়ে যাচ্ছি স্যার, ওখানে একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে মানে বৈঠক হবে বা কি হবে না হবে ওই তারপরে দেখা যাক কি হয় স্যার। হ্যাঁ একটা কিছু হবে স্যার। 12টা, ওই যে 12টার সময়, 12টা মনে করেন 12:30 হবে এরকম দিকে, 12:30 একটার দিকে, হ্যাঁ এরকম হবে স্যার। আপনি সব মিলে নেন স্যার। আমি ওই সময় তো মোবাইল ছিল না, আমিও ইয়ে করতেছি। তো দুপুরবেলা খেতে আসছে উনি, দ্যাট মিনস দুপুরে খাবার আর কি। তো এই অবস্থায় ইয়ে করার পর তখন আমাকে খুব ভালোভাবে করে বরুণকে আবার বললো যে একটু ইয়ে করে স্যার খেয়েছে কি না এই সেই। হ্যাঁ তো এই বলে টলে মানে জেসিওকে যেভাবে সম্মান করে সেভাবে আবার বললো কি টয়লেটটা পরিষ্কার করে দিল স্যার। যাওয়ার আগে উনি টয়লেট পরিষ্কার করে তারপর জীবিত আছে স্যার। তাহলে গোফরান তো খুব গুরুত্বপূর্ণ সাক্ষী। হ্যাঁ মানে যদি আমরা জানতে চাই যে কি ঘটনা ঘটেছে, তো গোফরানের কাছ থেকে জানা সম্ভব যদি এই সরকার জানতে চায়। তারপর এই অবস্থায় উনিও আমাকে ওই অবস্থায় রেখে আমাকে খুব মানে সম্মান টম্মান করে উনি চলে গেলেন আর কি স্যার। চলে গেলেন, তখন আমরা ভাবলাম যে আমার মনের মধ্যে একটা ইয়ে আসলো যে হয়তো বাঁচতে পারবো, হ্যাঁ হয়তো বাঁচতে পারবো, বা একটা নেগোসিয়েশন যদি শুরু হয়ে যায়, হ্যাঁ নাথিং লাইক ইট, হ্যাঁ এর চেয়ে ভালো আর উপায় ইয়ে হবে না আর কি। হ্যাঁ যা
মানে ওই ওই পরিস্থিতিতে থেকে আর ভালো এর চেয়ে ভালো কিছু পরিস্থিতি আর সম্ভব না বা হওয়ার এটাই হতে পারে। কিন্তু আপনাদের মনে হয়নি যে এতক্ষণে একটা মিলিটারি অপারেশন শুরু হয়ে যাওয়া উচিত ছিল? এত বড় একটা বিদ্রোহ আপনার মনে হয়নি স্যার আপনাদের? না, আমি তো স্যার অনেকবার আমি তো ইয়েকে বলছি, কি বলে মোইন স্যারকে বলছি, যে তারেককে বলছি, হ্যাঁ, যে তারেককে বলছি যে স্যার এখানে আমি ওর ভিতর থেকে আমি কি করেছি, ভিতর থেকে আমি ওই এলএমজি ডিসপোজিশন কোথায় কোথায় এলএমজি ওরা ফিট করছে সব আমি লোকেট করছি। লোকেট করে মোইন স্যারকে বলছি যে স্যার অমুক জায়গায় এলএমজি আছে, অমুক জায়গায় অমুক ছাদের উপর এলএমজি, অমুক ছাদের উপর এলএমজি। আর পিছনে একটা এমজি পোস্ট করছে স্যার, যে এমজি পোস্ট, এই এমজি পোস্ট করার কথা না। এমজি পোস্ট করে হচ্ছে মানে ফায়ার যেখানে ইউজ দিতে পারবে সেই জায়গায়, যেখানে আপনার লাইন অফ সাইট খোলা থাকবে সেই জায়গায় ওরা করছে কি 2 বিল্ডিং এর মাঝখানে এমজি পোস্ট করছে। ওটা তো কোনো ইমপ্লিকেশন নাই। আমি ওটাও বলছি যে এমজি পোস্ট অমুক জায়গায়, হ্যাঁ, সবকিছু ইয়ে করছি। তো লোকেট করে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখি স্যার হেলিকপ্টার আসলো। আমি বললাম যে স্যার এই যে বোম কোথা কোথা ফেলতে পারবেন, আমি লোকেট করে দিলাম। ওরা বোম না ফেলে হেলিকপ্টার দিয়ে ইচ্ছা করলে তখন অপারেশন চালা যেত স্যার, একদম প্যারাট্রুপস নামতে পারতো। পিন পয়েন্টের উপর থেকে ফায়ার করে ফেলে। Pinpoint থেকে fire করতে পারতো। আমি তো লোকেশন বলে দিচ্ছি, লোকেশন এলএমজি লোকেশন হ্যাঁ, এমজি এমজি পোস্ট সব বলে দিলাম স্যার। তার মানে ওরা খুব সহজ ছিল, সহজ ছিল স্যার এয়ার থেকে এয়ার থেকে অপারেশন করার জন্য। কিন্তু তারা ওটা করেন নাই। না করে লিফলেট দিল স্যার, লিফলেট। আচ্ছা, তারা মানে অপারেশনের পরিবর্তে তারা লিফলেট সরিয়ে দিল স্যার। এবং লিফলেট সরিয়ে দিল, তখন আবার এলএনজি থেকে আবার হেলিকপ্টার দিকে গুলিও করলো। হ্যাঁ, তো এগুলো আমি সব দেখতেছি স্যার। তো এগুলো দেখে আমার মাথার মধ্যে কি হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। তারপর আমি বারবার বলতেছি যে আমাকে এখান থেকে নিয়ে যান, তারাও কোনো এটাতে কোনো সাড়া দিচ্ছে না। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে কোনো মোটামুটি হোপে ছেড়ে দিলাম যে হয়তো ইয়ে হবে না, আশা নাই ভরসা নাই, কি হবে না হবে। তো ইন দ্য মিন টাইম স্যার হঠাৎ করে গোফরা চলে যাওয়ার পরে পরে একটি ইয়াং একটা মেয়ে আমার রুমে চলে আসলো স্যার। মেয়ে মেয়ে। মেয়ে কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা ঘটনা আছে স্যার। আচ্ছা, তো নাম হচ্ছে তার লুনা। লুনা। লুনা স্যার। কোথেকে আসলো এই লুনা? স্যার তো সেদিকে হন্তদন্ত করে ঢুকে, হ্যাঁ, কান্নাকাটি ইয়ে করতেছে, ফোন করতেছে। আমরা বিডিআর ম্যাসাকারের কাহিনী শুনছি, মর্মান্তিক কাহিনী এবং পাশবিক কাহিনী, এবং তার সঙ্গে রাষ্ট্রদ্রোহের কাহিনী আমরা শুনছি, যে কেমন করে তদানীন্তন সরকার প্রধান এবং তার কাছে সেনা অফিসার বলতে আমি জেনারেল তারেক সিদ্দিকীর কথা বলছি, জেনারেল মঈনের কথা বলছি, তারা কেমন করে এই বিডিআর হত্যাকাণ্ডে নীরবতার মাধ্যমে কিংবা সহায়তার মাধ্যমে সেদিন তারা বিডিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছিল, সেই ইতিহাস আমরা শুনছিলাম আজকে। তবে আজকের এই পর্বে আমরা এখানেই শেষ করতে চাই, কারণ আলোচনা বেশ দীর্ঘ হয়ে গেছে। তবে এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে, এখনো অনেক কিছু আপনাদের জানানো বাকি আছে, যেটা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।